আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তোমরা আমার ভিডিও থাম্বনেল দেখেই হয়তো অনেক কিছু ভেবে ফেলেছ। অনেক শিক্ষার্থীই তো এইচএসসি শুরু থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, কিংবা বেশিরভাগ শিক্ষার্থী প্রায় 3 থেকে 4 মাস যাবত প্রস্তুতি নেয়। সেখানে মাত্র 3 দিনের প্রস্তুতিতে ভাবি ইউনিট ক্র্যাক করা হয়তো বা কখনোই সম্ভব নয়। আপু হয়তো লুকিয়ে লুকিয়ে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আমাদের কাছে সেটা লুকোচ্ছে। কিংবা এখানে একটা না একটা রহস্য তো অবশ্যই আছে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, রহস্য আছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা অনেকটাই জটিল। কিরকম? যদি আমি বলি আমি 3 দিনের প্রস্তুতিতে চান্স পেয়েছি, এই কথাটাও যেমন ভুল, তেমনি আমি 3 দিনের প্রস্তুতিতে চান্স পাইনি, এই কথাটাও ভুল। সব মিলিয়ে বলতে পারো যে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার অ্যাডমিশন ফেজে এত এত এতগুলো ভুল করেছি, বলতে পারো প্রায় প্রত্যেকটা পদক্ষেপেই ভুল করেছিলাম। আমি কখনোই চাই না আমার জুনিয়ররা ওই ভুলগুলোর মধ্যে একটি ভুলও করুক। সেই অনুযায়ী আজকের ভিডিওটি অনেক ক্যান্ডিডেটদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও হতে যাচ্ছে। পাশাপাশি ওই ভুলগুলোর মাঝে শুধুমাত্র একবার আমি সঠিক ডিসিশন নিয়েছিলাম বলেই বলতে পারো আলহামদুলিল্লাহ আমি ঢাবি বি ইউনিট ক্র্যাক করতে পেরেছি। এটাই হচ্ছে মূল রহস্য। তো চলো শুনে আসা যাক ফাতেমাতুজ জোহরার ব্যর্থতার গল্প। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি ঢাবি বি ইউনিট আর মেডিকেল বাদে অন্য কোথাও পরীক্ষা দিয়েছি কিনা। হ্যাঁ, আমি অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, কিন্তু কোথাও আমার চান্স হয়নি। তো আমার সবসময় মনে হতো যে আমি যেমন মেডিকেলের জন্য টার্গেট রেখেছি ওই অনুযায়ী পড়ছি, তেমনি আমি বাকি যে জায়গাগুলোতে পরীক্ষা দেব সেখানের জন্য তো মানুষ টার্গেট রেখেছে, একদম সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। আমি কিভাবে চান্স পাবো? তাদেরই তো চান্স হবে। কিংবা আমি একটু হলেও তো যদি প্রস্তুতি নিতাম তাও তো একটা কথা ছিল, কিন্তু আমি তো সেটাও করছি না, আমার চান্স কিভাবে হবে? এখন তোমরাই ভাবো যে আমি অনেক জায়গায় ফর্ম তুললাম, পরীক্ষা দিলাম, একটা জায়গাও চান্স হলো না, আমার কিরকম লাগবে? তো তখন আমি নিজেকে এগুলোই বোঝাতাম যে ফাতেমা, না পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুই শুধুমাত্র মেডিকেলেই পরীক্ষা দে। এখন মেডিকেলে যদি আমার চান্স না হয় তাহলে আমার কি হবে? একটা তো ব্যাকআপ প্ল্যান রাখা জরুরি, তাই না? আমি ব্যাকআপ প্ল্যানও রাখিনি। বলতে পারো আমি আমার মেজো ভাইয়ের জন্যই বেঁচে গিয়েছে। উনি বলেছিলেন সব জায়গার ফর্ম তুলতে হবে, সব জায়গায় পরীক্ষা দিতে হবে, যেগুলো আর কি ঢাকার মধ্যে আছে বা ঢাকার কাছাকাছি। যাই হোক গে, আমি সব জায়গায় ফর্ম তুললাম, কিন্তু তখন আমি ভালোভাবে বুঝিনি যে এর মধ্যে আসলে কি ভালো লুকিয়ে আছে। পরবর্তীতে বুঝতে পেরেছি আমার মেজো ভাই আমার জন্য যে সিদ্ধান্তই নেয় সেটাই আসলে আমার জন্য একদম বেস্ট ডিসিশন। তো প্রথম পরীক্ষা ছিল বিউপির। আমি আগে কি বলেছি, মাথায় আমি একটা কথা গেঁথে নিয়েছি যে আমি তো প্রিপারেশন নিইনি, একটুও প্রিপারেশন নিইনি, আমার তো চান্স হবে না। তাই বলতে পারো আমি হেলা ফেলা শুরু পরীক্ষা দিয়ে আসি। আমি দুটো ইউনিটের ফর্ম তুলেছিলাম, FA-AA আর F-SSS। তো একদিনই পরীক্ষা ছিল। যে জিনিসগুলো আমি পারতাম সেগুলোও যদি আমি মনোযোগের সহিত দাগাতাম তাও একটা কথা ছিল, কিন্তু আমি সেটাও করিনি, হেলাফেলার সহিত পরীক্ষা দিয়ে আসি। আর পরীক্ষার রেজাল্টও দেখিনি, কারণ আমি জানতাম আমার চান্স হবে না। এরপর মেরিটাইমের পরীক্ষা আসে, ওই যে বিউপিতে যে ভুলটা করেছিলাম সেম ভুলটা এখানেও করি। এখন সেই ভুলটাকে আমি পরবর্তীতে বলছি। মেরিটাইমে আমি বায়োলজি এবং ইংরেজি খুবই ভালো দাগিয়েছিলাম, তবে ফিজিক্স কেমিস্ট্রির কথা আমি আর না বলি, কারণ আই হেট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো বেরি টাইমেও সেম ভুলটা করে আসি, হেলা খেলা সুযোগ বলতে পারো, যা পেরেছি তা গিয়েছি। তবে বাংলা, সরি বাংলা না, ইংরেজি আর বায়োলজি মানে আমি জানি না আমি কেন ভালো দাগিয়েছিলাম। নিজেকে যদি নিজে এই প্রশ্নটা জিজ্ঞাসা করি কোনো উত্তর পাবো না। যাই হোক, এরপর আমার মেডিকেলের পরীক্ষা ছিল। এখন আমার মেইন টার্গেট কি ছিল? মেডিকেল। এর আগেও আমি একের পর এক ভুল করতে লাগলাম। কিরকম? আমার মনে হলো যে এইচএসসি তে তো আমি জিপিএ 5 পাইনি, আমার তো 6.75 মার্কস কাটা যাবে, তো আমার চান্স হবে না। দেখা যাবে আমি যদি ওর মধ্যে সমান মার্কস পাই তাহলেও আমি সবার থেকে পিছিয়ে যাব। তো আর পড়ে কি হবে? কিন্তু দেখো, আমি কিন্তু অন্য কোনো, বলতে পারো যে ব্যাকআপ প্ল্যান রাখিনি। আমি মেডিকেলের জন্যই এতদিন এগিয়েছি, খুব ভালো করে পড়েছি, কিন্তু শেষ পর্যন্ত এসে আমি হাল ছেড়ে দিয়েছি। এবং বাকি যে 6 দিন ছিল আমি হেলাফেলার সহিত কাটিয়ে দিই। যতটুকু পেরেছিলাম পড়েছিলাম, কিন্তু খুব ভালোভাবে পড়িনি। ওই কয়েকদিনই আমি খুব ভালোভাবে রিভিশন দিতে পারতাম।
যাই হোক, তারপর মেডিকেলের পরীক্ষা হয়, 2 দিন পর রেজাল্ট বেরোয়। আমার চান্স হয়নি। সব মিলিয়ে আমার মার্কস এসেছিল, এর আগেও বলেছি, 63.75। এখন কি, হতাশা হতাশা হতাশা, এই 3টা শব্দ বাদে আমার জীবনে কিছুই ছিল না। কিন্তু ফর্ম তুলেছি, আমাকে তো পরীক্ষা দিতেই হবে। কিন্তু আমার মনে হয়েছিল না, আমার কোথাও হয়তো বা চান্স হবে না, আমাকে সেকেন্ড টাইম দিতে হবে। কিন্তু ভাবো, সেকেন্ড টাইম দিলে আমার কত মার্কস কাটা যায়? 11.75। এরপর আমার এএফএমসি তে পরীক্ষা ছিল। এএফএমসি তে এমনিতেও চান্স হতো না, অমনিতেও চান্স হতো না, কেননা কাট মার্কস আর হচ্ছে হাইয়েস্ট যে মার্কস থাকে, সেই দুটো রেঞ্জই আমার যে ওই যে আগে থেকে 6.75 মার্কস কাটা যায়, সেই মার্কসের থেকে কম। এখন কি আর বলবো বলো? অন্যান্য ভার্সিটির কথা যে বললাম, প্রথম দিকে আমার মনে হতো চান্স হবে না হবে না, কিন্তু চান্স হতো। কিন্তু এখানে আসলে কিন্তু চান্স হতো না। ব্যাপারটা বলতে পারো অনেকটাই ইন্টারেস্টিং, জটিল, যেটাই বলো না কেন। এরপর আর কি, এএফএমসি তে পরীক্ষা দেওয়া শেষ। বি ইউনিটের জন্য এখন আমাকে প্রিপারেশন নিতে হবে। কিন্তু প্রথম দিকে আমি হতাশায় পড়ে আছি তো পড়ে আছি। তারপর আমার আম্মু বলল যে ফাতেমা, পড়, তোকে এমন ভাবে পড়তে হবে, এত জোরে পড়তে হবে যেন আমি আমার ঘর থেকে শুনতে পাই বা রান্নাঘর থেকে শুনতে পাই। তো আমি ওই অনুযায়ী পড়াশোনা করলাম। এখন তোমরা তো জানি যে জোরে জোরে পড়লে পড়া মাথায় ঠিকই গেঁথে যাবে, আমি যদি মনোযোগ দিই কিংবা মনোযোগ না দিই। এটা আমার ক্ষেত্রে হয় আর কি, সবার ক্ষেত্রে হয় কিনা জানি না। ওই 3 দিন আমি একটু টেকনিক্যালি এগিয়েছিলাম, আমার মেজো ভাই আমাকে গাইড করেছিলেন। তো যার কারণে বলতে পারো যে বি ইউনিটের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিক। কিন্তু আমার চান্স হবে আমি তো জানতাম না, কেননা রিটেনের খাতা কিরকম ভাবে দেখে এই নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। প্লাস আমি এমসিকিউ আর কি দাগিয়েছি, ঠিক আছে, ভালোই দাগিয়েছি, অত ভালো না। তো বাসায় এসে ভাইয়া যখন মেলানো শুরু করে, তখন একটা প্রশ্ন দেখে যেটার মধ্যে 4টা অপশন ছিল এবং 3টা অপশন আমার কাছে অজানা অজানা লেগেছে, যার কারণে আমি বাকি আরেকটা যে অপশন আছে ওইটা দাগিয়ে এসেছি। তো ভাইয়া তখন আমার দিকে জাস্ট এরকম। তো ভাইয়া বলেছিলেন হ্যাঁ চান্স হলেও হতে পারে। তারপর আর কি, শিওরিটি তো নাই, তাই না? তারপর বলতে পারো জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের পরীক্ষা, ওখানেও আমি সেম ভুল করলাম, ওই যে মেডিটা অ্যান্ড বিউপি এর ক্ষেত্রে যে ভুলটা করেছি। খেলা খেলার সহিত পরীক্ষা দিয়ে আসলাম। এখন আমি ওই দিন বলতে পারো অনেক কষ্ট করে পরীক্ষা দিতে গিয়েছিলাম, কারণ বাসে আমি জার্নি করতে পারি না, তাও আবার লোকাল বাস, আমার খুবই সমস্যা হয়। কিন্তু আমার ওই সময় ভাবা উচিত ছিল যে ফাতেমা, যতটুকু পারিস চেষ্টা কর। আমি সেটাও করিনি। এরপর ভাবি ক ইউনিটের পরীক্ষা। ক ইউনিটের পরীক্ষা দিয়ে এসে আমার মনে হয়েছিল যে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি সেটাও পরে বলবো, আগে বলি কোথায় কোথায় পরীক্ষা দিয়েছি। এরপর পরীক্ষা দিয়েছিলাম ডেন্টালে। ডেন্টালে আমার কোনো আশা ছিল না, কারণ 6.75 মার্কস কাটা যাওয়া মানে অনেক। আর চারুকলার জন্য আমি শুধুমাত্র একটু প্রিপারেশন নিয়েছিলাম, ফিগার ড্রয়িং করেছিলাম, পাশাপাশি এমসিকিউর জন্য মনে হয় অল্প কয়েকদিন পড়েছিলাম, কিন্তু অত মনোযোগ আমার ছিল না। ওই শুধুমাত্র ঢাবি বি ইউনিটের জন্যই আমি সর্বোচ্চ মনোযোগটা দিয়েছিলাম। আর ওইটাই আমার জন্য একটা সেরা ডিসিশন ছিল। কিন্তু এইদিকে এসে কি আর বলবো তোমাদের। তো এখন কি কি ভুল করেছে আমি বলি। বিউপি এর এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এর যদি সাবজেক্ট গুলোর কথা বলি, ধরো আমি ধরলাম বাংলা ইংরেজি আর জিকে, জিকের মধ্যেও আরো কিছু ইনক্লুডেড, ওগুলোকে আলাদাভাবে আমি ধরছি না। তো এই যে এই 3টা সাবজেক্ট, বাংলা ইংরেজি আমার বেসিক খুব ভালো করে ক্লিয়ার ছিল, ইংরেজি তো আমি মেডিকেলের প্রস্তুতি নেওয়ার সময় তো পড়ছিলাম। কিন্তু শুধুমাত্র যদি আমি একটু সাবধানের সহিত এগোতাম, যদি সাম্প্রতিক ক্যাপসুলগুলো পড়তাম, সাম্প্রতিক ক্যাপসুল যে 4টা আছে পড়তে আর কতদিন লাগতো বলো? 4, 5, 6 দিন, যতটুকু পারতাম পড়তাম। প্লাস হচ্ছে তোমার আন্তর্জাতিকে যদি আমি কথা বলি, তাহলে পড়া সম্ভব ছিল না, অতগুলো পড়া সম্ভব ছিল না, বাট চেষ্টা তো করতে পারতাম। কেননা এই যে সাম্প্রতিক ক্যাপসুলের কথা বললাম, আমার কিন্তু মেডিকেলে 2টো প্রশ্ন এসেছিল সাম্প্রতিক থেকে, আমি কিন্তু একটাও পারিনি। তো সব মিলিয়ে আমি যদি এখানে সাম্প্রতিক পড়তাম, আমার ওখানেরও পড়া হয়ে যেত। আর আন্তর্জাতিক যতটুকু পারতাম পড়তাম। মানে বলতে পারো যে যতটুকুই হোক আমি নিজে সেরাটা দিতাম। এখন বাংলা ইংরেজি ওই যে বললাম মনোযোগের সহিত দাগাইনি, যা পেরেছি এলোমেলো ভাবে দাগিয়ে এসেছি। এখন চিন্তা ভাবনা করে কোনটা দাগাবো কোনটা দাগাবো না, এগুলো সবকিছু যদি আমি ভালোভাবে আগে থেকে ভাবতাম যে ফাতেমা তুই তো সেরাটাতে, একটাই কথা, তুই তো সেরাটাতে, কিন্তু আমি করিনি।
তারপর মেরি টাইমে গিয়ে দেখি ফিজিক্স কেমিস্ট্রি পারবো না, কিন্তু তোমার হচ্ছে ওই প্রশ্নগুলো ঢাবি ক ইউনিটে বলতে পারো বিগত বছরগুলোর যে প্রশ্ন ছিল সেখান থেকে চলে এসেছে। এখন আমি যদি ব্যাকআপ প্ল্যান করে রাখতাম তাহলে অবশ্যই আমার সেকেন্ড অপশন থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তাহলে আমি বলতে পারো যে ঢাবি ক ইউনিটের জন্য একটু হলেও পড়তাম এবং প্রশ্ন ব্যাংক তো মাস্ট দেখতাম। যদি প্রশ্ন ব্যাংক দেখতাম মেরি টাইমের মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ভালোভাবে দাগিয়ে আসতে পারতাম। আল্লাহ যদি সহায় হতো আমার চান্স হয়ে যেত। মেডিকেলের ওই কয়েকদিন যদি একটু ভালো করে পড়তাম আর একটু হয়তো বা রেজাল্ট ভালো করতে পারতাম যদি আর কি আল্লাহ সহায় হতেন। এরপর এএফএমসির কথা বাদ দিনা, আর বি ইউনিটের আগে আমি ভালো করে পড়েছি। এখন বলতে পারো যে আপু 3 দিনের প্রস্তুতি নিয়েছেন আবার 3 দিনের প্রস্তুতি নেননি, এটা কেন বলছেন? কারণ আমি বলতে পারো যে মেডিকেলের যখন প্রস্তুতি নিই তখন ইংরেজি আর জিকে মুক্তিযুদ্ধ পাঠ খুবই ভালো করে পড়েছি, যার কারণে এই দুটো অংশের প্রস্তুতি আমার পুরোপুরি কাভার হয়ে যায়। কিন্তু সেই সময় তো আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের জন্য বাকি যে অংশগুলো আছে বলতে পারো বাংলা, তারপর ইংরেজির এমন কিছু টপিকস ছিল যেগুলো আবার মেডিকেলের জন্য পড়তে হতো, সেগুলো তো করিনি। ও আমি বলতে পারবো না যে আমি যখন মেডিকেলের প্রস্তুতি নিয়েছি তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। ও সব মিলিয়ে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো ওই সময় আমি আমার বেস্ট ডিসিশনটা নিই, আমি ওই 3 দিন পড়াশোনা করেছিলাম। আমি সাম্প্রতিক ক্যাপসুল পড়েছিলাম এবং বলতে পারো যে আন্তর্জাতিক যতটুকু পেরেছি পড়েছি এবং ওখান থেকে আমার কমন পড়েছে। আমি সুন্দর মতো একটা চিন্তা করেছিলাম যে আমার তো বাংলা ইংরেজি মোটামুটি বেসিক খুবই ভালো। কেন ভালো? কারণ 9-10 যে বাংলা ব্যাকরণ আছে আমি খুব ভালো করে পড়েছিলাম, প্লাস বাংলা ইংরেজি টেক্সট বুক আমার আগে থেকে পড়া ছিল। এত ভালো করে পড়া ছিল যে রিভিশন দিলে হয়তো বা আরো ভালো করতে পারতাম, কিন্তু মোটামুটি অতটুকু থেকেই আমি ভালোভাবে দাঁড়িয়ে আসতে পারবো। ওই কনফিডেন্স নিয়ে আমি পরীক্ষার হলে যাই। আর হচ্ছে বলতে পারো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কথা যদি বলি, প্রাণী বিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান থেকেই তো বেশিরভাগ প্রশ্ন আসে, বাংলা আইকিউ আছে। আমি মেডিকেলের জন্য জীববিজ্ঞান পড়েছি না, আমি যদি রিভিশন দিতাম, রিভিশন না দিলে তো মনে থাকার কথা না, এত এত তথ্য। তো আমি রিভিশনও দিইনি, আমি কিভাবে পারবো? বাট আইকিউ একটু মনে করো যে ব্রেন খাটিয়ে তো সলভ করতে হবে। বাট আমার আগে থেকেই মাথায় ছিল চান্স তো আমার হবে না, আমি পরীক্ষা দিই ভালোভাবে দাগাই আর কি হয় হোক। এরপর ভাবি ক ইউনিট আমি পরীক্ষার হল থেকে বের হয়ে কি ভেবেছিলাম জানো? ইস, আমি যদি ফিজিক্সটা একবার পড়তাম। কারণ আমি জীববিজ্ঞান আর বাংলা দাগিয়েছিলাম, এই দুটোতে আমি খুবই ভালো মার্কস তুলি, 10-এর উপরে 11, 12, 13 এরকম হতে পারে। আমার ঠিক মনে নেই, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি না, সব তো এইভাবে মনে রাখার কথাও না। আর হচ্ছে তোমার রসায়ন পাস মার্কসের থেকে একটু বেশি তুলি, কিন্তু ফিজিক্সে যদি ভালো করতাম, যদি ফিজিক্সে পাস মার্কসটা তুলতে পারতাম আলহামদুলিল্লাহ হয়তো বা চান্স হতো, হয়তো বা। এখন রিটেনের কথা যদি বলি, বাংলা জীববিজ্ঞান রিটেন খুবই ভালো লিখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার হচ্ছে রসায়ন অতটাও ভালো দিনি, ফিজিক্স মোটামুটি, মানে রসায়নও মোটামুটি, ফিজিক্স মোটামুটি। তো যদি আল্লাহ সহায় হতেন হয়তো বা একটা সিরিয়াল এসে যেত, যদি চান্স না হতো, যদি সাবজেক্ট নাও পেতাম তা হয়তো বা সিরিয়াল এসে যেত। কিন্তু আমি তো ফিজিক্স পড়িনি। আমি বের হয়ে ভাইয়াকে বলছি, ভাইয়া যদি একটু ফিজিক্সটা পড়তাম, আর ফিজিক্সে পাস মার্কস উঠবে না। ফিজিক্সে মেবি কত 3 দশমিক কত বা 4 দশমিক কত এরকম ছিল। এখন যদি চারুকলার কথা বলি, হ্যাঁ, চারুকলায় আমার সিরিয়াল এসেছে 409তম, পাস করেছি। কিন্তু আরেকটু ভালো করে পড়লে হয়তো বা, অনেক হাতে সময় ছিল কিন্তু আমি মাথায় গেঁথে নিয়েছিলাম আমার চান্স হবে না। আর মাথায় যে একবার একটা জিনিস গেঁথে নেয় তার তো কোথাও মনোযোগ বসারও কথা না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সব মিলিয়ে মেইন কথাটা কি জানো? তুমি দেখো একটা জিনিস খেয়াল করে, তুমি যদি ঢাবি খ ইউনিটের প্রিপারেশন নাও তাহলে তোমার বিউপি এর প্রিপারেশন নেওয়া হয়ে যায়। তুমি যদি আবার মনে করো ঢাবি ক ইউনিটের প্রিপারেশন নাও তাহলে মেরি টাইমের কয়েকটা ফ্যাকাল্টি আছে, কয়েকটা না, একটাই বা দুইটাই, আমি শিওর না, আমি এফই ওএস এ পরীক্ষা দিয়েছিলাম, তাহলে সেটারও প্রস্তুতি হয়ে যায়। আবার তুমি মেডিকেলের প্রস্তুতি নিলে তোমার এএফএমসি ডেন্টালের প্রস্তুতি হয়ে যায়। তো সব মিলিয়ে টেকনিক্যালি এগোতে হবে যে আমি এই জায়গার প্রস্তুতি নিচ্ছি, আমি যদি আলাদাভাবে আর একটু কিছু পড়ি তাহলে কি আমি অন্য জায়গার জন্য একটু হলেও প্রস্তুতি নিয়ে রাখতে পারবো কিনা। ওই যে আমি যদি বিউপির জন্য একটু সাম্প্রতিক ক্যাপসুল পড়তাম তাহলে মোটামুটি আমার প্রস্তুতি হয়ে যেত। তো এইভাবে তোমরা টেকনিক্যালি চিন্তা করবা যে আসলে কিভাবে সামনের দিকে এগোনো যায়। আর ধরো তোমরা একটা জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পেলেও পড়বা না, কিন্তু ফর্ম তুলে রাখবা, যদি চান্স পাও সেটা তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে।
আর পাশাপাশি তোমার পরীক্ষার হল সম্পর্কে ধারণা হবে, তারপর পরীক্ষার হলের সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে ধারণা হবে। কেননা নর্মালি দেখা যায় অনেকে খুব ভালোভাবে পড়াশোনা করে, তারা তাদের বেস্টটা দেয়, কিন্তু পরীক্ষার হলের মধ্যে গিয়ে কাঁপাকাঁপি করা শুরু করে। আমি উদাহরণ যদি দিই, আমি যেদিন মেডিকেলের আর কি পরীক্ষা দিতে যাই, আমার সিট পড়েছিল মতিঝিল আইডিয়ালে। ওই দিন হচ্ছে বলতে পারো একটা ছেলে পানি খাচ্ছিল, একদম হাত থরথর করে কাঁপছিল। এখন আমি জানি না ওর প্রিপারেশন কিরকম ছিল, তবুও বলছি যে তারা তো নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করেন, তাই না? কিন্তু পরীক্ষার হলের সিচুয়েশন সামলান নিতে অনেকেই পারে না। পাশাপাশি আমি এই যে বললাম তোমরা সব জায়গায় ফল তুলবা, কেন বললাম? কারণ লাখ কোথায় লেগে যাবে বলা যায় না। লাখ কোথায় লেগে যাবে বলা যায় না কেন? আমি যখন জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে যাই, আমাকে এক আপু বলেছিলাম, ফাতেমা আমি সব জায়গায় ফর্ম তুলেছি, আমি যেই জায়গায় প্রস্তুতি নিয়েছি সেই জায়গায় চান্স পাইনি, কিন্তু এমন একটা জায়গায় চান্স পেয়েছি যেখানে ভালো একটা সাবজেক্ট পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ দেখো, তুমি প্রস্তুতি নিবা এক জায়গায়, তোমার নাক লেগে যেতে পারে আরেক জায়গায়। এখন বলতে পারো যে সবকিছুই আল্লাহর হাতে। সব মিলিয়ে আমি বারবার এক কথা বলবো যে তোমরা সব জায়গার ফর্ম তুলো, টেকনিক্যালি সামনের দিকে এগোতে থাকো, সব জায়গায় পরীক্ষা দাও। তোমাদের কপালে কি আছে সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আমি যে ভুলগুলো করেছি এই ভুলগুলো কখনো করো না। শুধুমাত্র নিজের উপর কনফিডেন্ট থাকো যে আমি যতটুকু পারবো চেষ্টা করবো, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো, বাকিটা যা হবে দেখা যাবে। তো চেষ্টা করে যাও, আমার মতো ভুল করো না, করো না এবং করো না। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফিজ।